একের পর এক পুতিনের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে ট্রাম্প। পুতিনকে সব দিক থেকে কোণঠাসা করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তছনছ করতে নতুন নতুন নীল নকশা আঁকছেন ট্রাম্প। পুতিনের এমন সময়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু কিম। নতুন পরিকল্পনার গোপন বার্তা নিয়ে পুতিনের কাছে পাঠিয়েছেন বার্তাবাহক। বারবার নিষেধাজ্ঞা জারি করে রুশ প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে ট্রাম্প যেন হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ। ট্রাম্পের এই কুটচাল থামাতে ক্রেমলিনে গোপন পরিকল্পনা নিয়ে হাজির কিম জং উনের বিশেষ দূত। দিন কয়েক আগেই রাশিয়ার দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ইতোমধ্যে নতুন করে আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প। পরিস্থিতি যখন রাশিয়ার প্রতিকূলে, এমন সময় পুতিনের সাথে গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর ঘটনাকে অনেকেই নতুন চালের অংশ হিসেবে দেখছেন। যে আলোচনা ঘিরে নতুন করে আবারও ডালপালা মেলেছে নানান প্রশ্নের। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় সবকিছু এগোচ্ছে সঠিক পরিকল্পনা অনুযায়ী। যদিও বিভিন্ন মহলে তাদের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক, যেখানে পুতিন ও কিম মানে শত্রুপক্ষের বুকে ভয়ের কাঁপুনি। কি হতে পারে সামনে, এই ভেবেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে কি নতুন করে বিপজ্জনক কিছু ঘটাতে চলেছে এই দুই বন্ধু? রুশ প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। তবে বিশ্লেষকদের ধারণা, এর আড়ালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিকে ঠেকাতে নতুন সামরিক ও নিরাপত্তা চুক্তি হয়েছে। কিমের দেশ রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ, কামানের গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এমনকি ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য পিয়ংইয়ং নতুন করে সেনা পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে উত্তর কোরিয়া এখন উন্নত সামরিক শক্তি ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলে মনে করছে ন্যাটো। এই সহযোগিতা পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি রাশিয়াকে পর্যদস্ত করতে উঠে পড়ে লাগলেও রাশিয়া জোটের মিত্ররা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে পুতিন বাহিনীকে। পরিস্থিতি যেমনই হোক, তারা সবসময় রাশিয়ার পাশে থেকে পশ্চিমাদের বিরুদ্ধে একসাথে লড়বে বলে মন্তব্য করে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননও ক্রোধে ফুঁসছে, যে কোনো সময় শুরু হতে পারে পাল্টা আক্রমণ। অপ্রমাণিত কয়েকটি আন্তর্জাতিক সূত্রের দাবি, মুসলিম বিশ্ব চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলতে পারে, যদিও এখন পর্যন্ত এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। প্রায় 1 বছর আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি থাকলেও হামলা বন্ধ করতে পারেনি। লেবাননের কর্মকর্তারা প্রথমে 2 জনের মৃত্যুর খবর দিয়েছিলেন, পরে আরও 1 জনের মৃত্যুর খবর আসে। জনস্বাস্থ্য জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, দক্ষিণের টাইর জেলার নাকৌরা উপকূলীয় শহরে একটি গাড়িতে হামলায় 1 জন নিহত হয়েছেন। একইভাবে পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের নবিশিদ গ্রামে এক গাড়িতে বিমান হামলায় আরও 1 জন প্রাণ হারান। পরবর্তীতে মন্ত্রণালয় জানিয়েছে, বালবেকের আল হাফিজ শহরে এক সিরীয় নাগরিকও নিহত হয়েছেন। একই হামলায় আরেকজন সিরীয় আহত হয়েছেন। অন্যদিকে বিন্ড জবেইল জেলার আইতারুন শহরে এক ব্যক্তি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা বিস্ফোরণে আহত হন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফের কিলা শহরের কাছে তাদের একটি টহল দলের কাছে ইসরায়েলি ড্রোন গ্রেনেড ফেলে। পরে একটি ট্যাঙ্কও গুলি ছোড়ে, তবে কোনো হতাহতের খবর বা ক্ষতির তথ্য নেই। ইউনিফিলের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো নিরাপত্তা পরিষদের রেজলিউশন 1701 এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন, সেই সাথে শান্তিরক্ষীদের নিরাপত্তাকেও উপেক্ষা করা। প্রায় 14 মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পর এবং লেবাননের উপর আক্রমণের লক্ষ্য অর্জন ব্যর্থ হওয়ার পর ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। চুক্তি কার্যকর হয় 27 নভেম্বর 2024।
চুক্তি বাস্তবায়নের পরও ইসরায়েল বারবার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে, যা স্পষ্টতই যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘন। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে, যার মধ্যে লাব্বুনে, মাউন্ট ব্লাড, ওয়াইদা হিল, আজিয়েহ এবং হামামিস হিল রয়েছে। লেবানন সরকার জানিয়েছে ইসরায়েলের চলমান সামরিক উপস্থিতি অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেনা প্রত্যাহার হওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনো সীমান্তে অবস্থান করছে। উত্তেজনা ও বর্বর হামলার মধ্যে লেবাননের সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। আন্তর্জাতিক মহল সহ বিভিন্ন পর্যবেক্ষক ইসরায়েলি আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলা থেকে সুরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য বহুপাক্ষিক কূটনৈতিক চাপ প্রয়োজন। তুরস্ক যেন এবার শত্রুদের স্পষ্ট বার্তা দিল, কেউ যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, জবাব আসবে আকাশ বিদীর্ণ করে। আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফুন সফল পরীক্ষার মাধ্যমে আঙ্কারা প্রমাণ করল হাইপারসনিক যুগে বাকি বিশ্ব থেকে ঢের এগিয়ে আছে দেশটি। এই মিসাইলের গতিবেগ ঘন্টায় 6000 কিলোমিটারের বেশি, শব্দের চেয়ে 5 গুণ দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমন ক্ষেপণাস্ত্র হাতে পাওয়া মানেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল। আঙ্কারা থেকে নিক্ষিপ্ত মিসাইলটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয় এবং ভূমধ্যসাগরের নির্দিষ্ট নৌ লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর আঘাত হানে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইফুন তার টার্গেটে শল্য চিকিৎসার মতো আঘাত করেছে, যা তুর্কি সামরিক সক্ষমতার নতুন অধ্যায়। এই পরীক্ষার পরই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত গ্রিস, ইসরায়েল ও মিশরে। এই সফল পরীক্ষাকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের আকাশে আঁকা নতুন স্বাক্ষর বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গোরগুন। কিন্তু এই কাব্যিক ভাষার অন্তরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বার্তা। তুরস্ক এখন এমন সামরিক শক্তি গড়ে তুলেছে যা পুরো পূর্ব ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ পরীক্ষা নিছক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এক প্রকার শক্তি প্রদর্শন। গ্রিসের সঙ্গে দ্বীপ সীমা নিয়ে সংঘাত, এজিয়ান সাগরের সামরিকীকরণ, গ্যাস ও তেল ক্ষেত্র দখলদারির প্রতিযোগিতা, সব মিলিয়ে তুরস্কের এই পরীক্ষা যেন যুদ্ধের আগুনে আরো ঘি ঢেলে দিল। তাইফুন শব্দের অর্থ ঘূর্ণিঝড়, আর নামের মতোই ক্ষেপণাস্ত্রটি এখন পুরো অঞ্চলে এক ঝড় বইয়ে দিয়েছে। রকেটসানের তৈরি এই ক্ষেপণাস্ত্র পরিবারটি তুরস্কের প্রথম দেশীয় ব্যালিস্টিক সিস্টেম, যা শর্ট রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ পর্যন্ত মারাত্মক আঘাত হানতে সক্ষম। সম্পূর্ণ গোপনে এর উন্নয়ন করে ইস্তাম্বুল, যাতে বিদেশি গোয়েন্দারা আগাম কিছু টের না পায় এবং আন্তর্জাতিক চাপে প্রকল্প ব্যাহত না হয়। 2022 সালের প্রথম পরীক্ষায় তাইফুন 561 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাত্র 456 সেকেন্ডে। সেই পরীক্ষার ফুটেজ যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই আতঙ্কে কেঁপে ওঠে গ্রিস, কারণ তুরস্কের সীমান্ত থেকে পুরো গ্রিসই এই ক্ষেপণাস্ত্রের নাগালে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তখন বলেছিলেন, তাইফুন গ্রিকদের ভয় পাইয়ে দিয়েছে, প্রয়োজনে এথেন্স পর্যন্ত পৌঁছাবে। গ্রিস এই মন্তব্যকে উত্তেজনাপূর্ণ ও উত্তর কোরীয় ধাঁচের বললেও বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টতই তুরস্কের দিকে ঝুঁকে পড়ছে। 2023 সালে তাইফুন সিরিজ গণ উৎপাদনে যায় এবং 2025 সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগর উপকূল থেকে পরিচালিত পরীক্ষায় নির্ভুলতায় লক্ষ্যে আঘাত করে। নতুন ব্লক 4 সংস্করণটি তুরস্কের ইতিহাসে প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 10 মিটার লম্বা, প্রায় 7 টন ওজনের এই ভয়ঙ্কর অস্ত্র 1000 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। এতে ব্যবহৃত সলিড ফুয়েল প্রযুক্তি ও অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এটিকে বিশ্বের অন্যতম নির্ভুল ব্যালিস্টিক অস্ত্রে পরিণত করার দাবি তুলেছে। এই সংস্করণের গতি মাক 5-এর উপরে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারে। একই সঙ্গে এটি স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তু উভয়ের বিরুদ্ধে ব্যবহারযোগ্য। ফলে এটি এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং এক মারাত্মক আক্রমণাত্মক অস্ত্র হিসেবে আঙ্কারার হাতে নতুন শক্তি হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, তাইফুন ব্লক 4 যুক্ত হওয়ার পর তুরস্ক এখন ভয়াবহ ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছে, যা একসঙ্গে একাধিক ফ্রন্টে শত্রুপক্ষের ঘাঁটি, এয়ারবেস ও নৌবহর ধ্বংস করতে সক্ষম।
এটি কার্যত তুরস্ককে একটি ডিটারেন্স পাওয়ার বা প্রতিরোধমূলক পরাশক্তিতে রূপ দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের তুলনা করা হচ্ছে রাশিয়ার কিনজাইল মিসাইলের সঙ্গে। তবে বিশ্লেষকদের মতে টাইফুন আরও বেশি নির্ভুল এবং আধুনিক ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম, যার ফলে এটি আঘাত হানতে সক্ষম যে কোনো আবহাওয়া বা ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতিতেও। তুরস্ক দাবি করছে এই ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। এটি এখন গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত চাপ তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে এই অস্ত্র প্রতিযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে দিতে পারে। তবে আঙ্কারা স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য আত্মরক্ষা ও আন্তর্জাতিক আধিপত্য নিশ্চিত করা। রকেটসানের প্রধান মুরত ইকিনচি ঘোষণা দেন 2026 সাল থেকেই টাইফুন ব্লক 4 এর গণ উৎপাদন শুরু হবে। ইরানের নাম শুনলেই এখন পশ্চিমা বিশ্বে অস্বস্তির স্রোত বয়ে যায়। যুদ্ধ শেষে যেন আরও দুর্বার গতিতে জেগে উঠেছে দেশটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরান এখন এক নতুন সামরিক বাস্তবতায় প্রবেশ করেছে। এতদিন নীরব থাকলেও এবার নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে তেহরান। বিশ্বের চোখে আড়ালে গড়ে তুলেছে এমন এক সামরিক দুর্গ যা একে পরাশক্তির কাছে পৌঁছে দিয়েছে। মাটির গভীরে ভয়ানক এক ক্ষেপণাস্ত্র শহর বানিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুপক্ষের আগ্রাসন ঠেকাতে ইরান নির্মাণ করেছে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাসিভ ডিফেন্স নীতির অধীনে গড়ে ওঠা এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো একের পর এক শহরের নিচে বিস্তৃত। আকাশ থেকে অদৃশ্য, কিন্তু মাটির নিচে পরিপূর্ণ যুদ্ধ এক ময়দান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র শহরগুলো কেবল সামরিক প্রকল্প নয়, বরং ইরানের প্রতিরোধের জীবন্ত প্রতীক। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে এই ভূগর্ভস্থ নেটওয়ার্কই ইরানকে কৌশলগত সুবিধা এনে দিয়েছিল। জালালি বলেছেন, এই সাফল্যই প্রমাণ করে যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। তবে সেই যুদ্ধ ইরানকে এক বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। প্রতিরক্ষা কাঠামোয় এখনও কিছু দুর্বলতা রয়ে গেছে। তাই এবার সব রাষ্ট্রীয় সংস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী প্রতিরক্ষা কর্মসূচি হাতে নিতে নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নিখুঁততা বাড়াতে চলছে গোপন প্রকল্প। সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে সর্বোচ্চ নেতার দিক থেকে। খামেনি তুলে নিয়েছেন ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা। এতদিন 2200 কিলোমিটারে সীমাবদ্ধ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা, এখন আর সেই সীমা নেই। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। তেহরান এখন আর কোনো বাইরের নির্দেশনা বা পশ্চিমা চাপে মাথা নত করবে না। ইরানের সামরিক কৌশল নির্ধারিত হবে শুধুমাত্র তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদা অনুযায়ী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা এখন কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিরোধেরও প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে ইরানের এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা পায়নি। অর্থাৎ মাটির নিচে এখন ইরানের অদৃশ্য সামরিক সাম্রাজ্য, যা নাগাল পাওয়া সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান যে পর্যায়ে প্রযুক্তি অর্জন করেছে তা শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ক্ষমতার রাজনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করবে। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে এখন তেহরানের উত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে। আর এমন খবরে এবার যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে ফিসফিসানি। রাশিয়া 21 অক্টোবর বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা কমান্ড ঘাঁটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ এই পরীক্ষার ঘোষণা দেন। ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহু ঘন্টা আকাশে উড়েছে। এই পাল্লাই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত সীমা নয় বলে জানান চিফ অব দ্য জেনারেল স্টাফ। পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক পণ্য হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে। পুতিন বলেন, আমাদের আরও সূক্ষ্মভাবে এটিকে ঠিক করতে হবে। এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত, এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু করেন। আধুনিক হুমকি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য একটি বিস্তৃত জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা ছিল এটি। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো পূরণ করতে এবং বিস্তৃত পরিসরের আকাশভিত্তিক বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছিল। সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এমন হুমকির মুখে পড়তে পারে, সেটাও এই রুশ ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না। ওয়াশিংটন যখন তাদের নতুন ঢাল তৈরির পরিকল্পনায় জোর দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া এমন একটি অস্ত্রকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। এটি পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি হচ্ছে সীমাহীন পাল্লার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি এমন এক হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। দৃশ্যত এই ক্ষেপণাস্ত্র দেখতে একটি প্রথাগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতোই, যার ভাঁজ করা ডানা এটিকে সহজে সংরক্ষণে সহায়তা করে। এটি সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এবং ক্রুজ গতিতে পৌঁছানোর পর এটি একটি বায়ুমণ্ডলীয় পরমাণু শক্তিচালিত জেট ইঞ্জিনে রূপান্তর হয়। তত্ত্বগতভাবে এই ইঞ্জিন ছোট একটি পারমাণবিক চুল্লির মাধ্যমে বাইরের বাতাসকে উত্তপ্ত করে, যা ক্ষেপণাস্ত্রটিকে জ্বালানি ছাড়া সপ্তাহ এমনকি মাসব্যাপী আকাশে থাকতে সাহায্য করে। সূত্রমতে এই ক্ষেপণাস্ত্রের পরিচালন পাল্লা 22,000 কিলোমিটার বলে অনুমান করা হয়েছে। বাস্তবে এটি কার্যত সীমাহীন হতে পারে। এমন একটি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য টহল দিতে পারে। উৎক্ষেপণ করার পর এটি অপ্রত্যাশিত পথ ধরে লক্ষ্যের দিকে কৌশলগতভাবে এগোতে পারে, ফলে এটিকে বাধা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের মতে 21 অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি কয়েক ঘন্টা ধরে আকাশে ছিল, 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। কার্যকরভাবে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা পরমাণু যুদ্ধের ক্ষেত্রে নিশ্চিত পাল্টা আঘাত হানার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার মতো ডিজাইন করা হয়েছে। পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম। এটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবহার করে উড্ডয়নের পথ হালনাগাদ করতে পারে, বাধা এড়াতে পারে, এমনকি মাঝ আকাশে নতুন লক্ষ্যবস্তুর তথ্যও গ্রহণ করতে পারে। সর্বশেষ পরীক্ষার আগে প্রশ্ন ছিল ক্ষেপণাস্ত্রটি প্রোটোটাইপ পর্যায়ে অতিক্রম করতে পারবে কিনা। এখন 14,000 কিলোমিটারের সফল উড্ডয়ন রেকর্ড করা হয়েছে। পরীক্ষায় সব লক্ষ্য অর্জিত হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন বিবৃতি দিয়েছেন। তাই এখন প্রশ্ন, কবে এটি কার্যক্ষম হবে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে এখনো গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শ্রেণী নির্ধারণ, ব্যবহারের ধারণা পরিমার্জন করা এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া 2026 সালের প্রথম দিকেই ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে, সম্ভবত বিপুল সংখ্যায়। এই ক্ষেপণাস্ত্রের প্রায় সীমাহীন পাল্লার কারণে এগুলো আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এলাকায় টহল দিতে পারবে, একই সঙ্গে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অদৃশ্য থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ হবে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ট্র্যাক করা। সব মিলিয়ে এই অদ্ভুত অস্ত্রকে পরাজিত করতে হলে সম্পূর্ণভাবে সমন্বিত মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে।
আপাতত এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো সহজ সমাধান নেই। ওয়াশিংটন যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন ডুবো পারমাণবিক ড্রোনের মতো পরবর্তী প্রজন্মের অস্ত্রের বিবেচনায় মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তীব্র ঝুঁকিপূর্ণ এই প্রতিযোগিতায় রাশিয়া সম্ভবত ইতোমধ্যেই কৌশলগত খেলার ছক বদলে দিয়েছে এবং এমন এক চেকমেট বানিয়ে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম হয়তো ঠেকাতে পারবে না।